কে রে ছেলেটা? জানি না, মার্জিয়ার কোনো কাজিন হবে হয়তো। না, কাজিন হলে আমি জানতাম না। তাহলে দেখতে হচ্ছে। চল নিচে যাই। আচ্ছা চল। দেখতে দেখতে রাত হয়ে গেছে। কাল মার্জিয়ার গায়ে হলুদ। এদিকে রাতে বাসার ছাদে সবাই মিলে বসে আনন্দে মেতে উঠেছে। জিনিয়া একপাশে সোফায় বসে আছে, রাফি পাশেই দাঁড়িয়ে আছে। জিনিয়ার সামনেই একটু দূরে ৩-৪ জন ছেলে বসে আছে, সবাই জিনিয়ার মামার আত্মীয় স্বজন। এর মাঝে একটা ছেলে বলে উঠল, দেখছিস মেয়েটাকে? শাহানাজ আন্টির মেয়ে জিনিয়া, কি সুন্দর। বলতেই হবে, আসলেই সুন্দর। শুনেছি আঙ্কেলের সব বিজনেস ওই দেখে। আমিও শুনেছি, মাঝে মাঝে তো পত্রিকায়ও ছবি দেখি। আচ্ছা, পাশে দাঁড়িয়ে আছে ছেলেটাকে? মনে হয় জিনিয়ার সাথে এসেছে। কথা বলবি? এখন কি করে বলবো? এত লোক ফাঁকা পাই, তারপর না হয় বলবো। হঠাৎ রাফির ফোন কল আসলে রাফি সাইডে চলে গেল, ফোনটা ধরে বলল, হ্যাঁ বলুন। স্যার, ম্যামের মিটিংটা ফিক্স করব। একটা কাজ করো, 2 দিন পর করো। ওকে। ফোন রেখে যেই রাফি আসতে যাবে অমনি সেই মেয়ে দুটোই রাফির সামনে এসে দাঁড়িয়ে গেল। রাফি মেয়ে দুটোকে দেখে বলল, রাফি ফোনটা রেখে মেয়ে দুটোকে দেখে থমকে দাঁড়িয়ে গেল। আচমকা এমন সামনে দুটো মেয়েকে আসতে দেখে রাফি পাশ কাটিয়ে চলে আসতে যাবে, অমনি একটা মেয়ে হাত উঠিয়ে রাফিকে আটকে নিল। রাফি অবাক হয়ে বলল, কি করছেন? আপনার সাথে কথা আছে। আমার সাথে? কিন্তু আমি তো আপনাদেরকে চিনি না। ওকে, নতা হলে পরিচয় করি। আগে আমি নিধি, আর ও আমার বান্ধবী নিপু। মার্জিয়ার আব্বু আমার ফুফা হয়। ও আচ্ছা, ওকে ঠিক আছে, এখন আমি যাই। যাই মানে? আপনার পরিচয় দিবেন না? আমার আমার আসলে তেমন কোনো পরিচয় নেই। আমি সামান্য একজন কাজের লোক। নিধি অবাক হয়ে বলল, কাজের লোক মানে? মানে আমি জিনিয়া ম্যামের পিএ। নিধি চোখ ছোট ছোট করে রেগে বলল, আচ্ছা লোক তো আপনি, এটা সামান্য কাজ হলো। আপনিও না? আচ্ছা, আপনাদের সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো, আমি এখন যাই। না, আপনার সাথে আমার আরও কথা আছে। দেখুন না, এখানে কত লোক, সবাই আনন্দে মেতে আছে। চলুন আমরা নিতে যাই। কেন? না না, তাছাড়া আমাদের পরিচয় সবেমাত্র হলো। হায় রে মানুষ, আমাকে দেখে কি বাঘ ভাল্লুক মনে হয় যে আমার সাথে যেতে আপনার ভয় করছে? আর এমন না তো যে বাসার বাইরে যেতে বলছি, নিজেই তো যেতে বলছি। চলুন না। মেয়ে মানুষ বাঘ ভাল্লুকের থেকেও ডেঞ্জারাস হয়, বুঝলেন? বাঘ ভাল্লুক তো মেয়ে মানুষের কাছে বাচ্চা। হ্যাঁ, আপনাকে বলছে। এই নিপু, তুই আম্মুকে বলিস আমি নিচে আছি। নিপু মুচকি হেসে বলল, ওকে ঠিক আছে। এদিকে জিনিয়ার আগে লাল হয়ে আছে, রাফির দিকে তাকিয়ে মনে মনে বলছে, সাহস কত বড়, এখানে এসে মেয়ে মানুষের সাথে গল্প লাগিয়ে নিয়েছে। হ্যাঁ, রাফির বাচ্চা, তোকে আমি। জিনিয়া আচমকা রেগে যাওয়াতে পাশে বসে থাকা মিলির নজর জিনিয়ার ওপর পড়তেই মিলি ভয় পেয়ে গেল। আপুর এমন লাল মুখ দেখে মিলি বুঝতে পারল না এমনটা কেন হলো। আফরিনকে খোঁচা মেরে বলল, আফরিন, আপুকে দেখ। কি? আপির দিকে তাকা। কেন? আফরিন জিনিয়ার দিকে তাকিয়ে বলল, এই আপুর মুখটা লাল হয়ে গেছে কেমন, আর কেমন সাপের মতো ফোঁস করছে। কি হয়েছে রে? আমিও তো বুঝতে পারছি না, আমিও মাত্র দেখলাম। আম্মুকে বলে আসি তারা। অফিসের কোনো কাজে আবার রেখে আছে নাকি? আম্মু ছাড়া এখন আপুর কাছে যাওয়ার সাহস কার আছে? হ্যাঁ তাই কর, যা যা। এদিকে রাফিকে এক প্রকার জোর করেই নিধি নিচে নিয়ে গেল। নিচে এসে রাফি বলল, দেখুন, এটা ঠিক হচ্ছে না। আমি এই বাসার কেউ না, বা কোনো আত্মীয় না। আপনার সাথে কেউ দেখে নিলে উল্টাপাল্টা ভাববে। ভয় করছে আপনার? তো করবে না? কিসের ভয়? কলঙ্ক মাখবে গায়ে, সেই ভয়? আপনিও না, এই যুগে ওসব কেউ ভাবে? ভাবতে হয়, তাছাড়া কার মনে কি চিন্তা ভাবনা ঘুরে কে জানে। সেটা ঠিক। নিন বসুন এখানে। নিধি বসে রাফির হাতটা ধরে বসিয়ে দিল। রাফি বসে বলল, আমার এখন যাওয়া উচিত। নিধি রেগে বলল, আপনার সমস্যা কি? খালি পালানোর মুড আপনার? আমার সাথে একটু সময় থাকলে আপনার কি অনেক বড় ক্ষতি হয়ে যাবে নাকি? রাফি মনে মনে বলল, এই মেয়েও দেখি কথায় কথায় রাগে। বলি, মেয়েদের এই রাগ জিনিসটা কি
অটোমেটিক মাথায় ইনস্টল করা থাকে নাকি? নিধি রাফিকে চুপ থাকতে দেখে বলল, চুপ করে আছেন কেন? না কিছু না। আপনারা ছেলেরা না মেয়েদের মন বুঝেন না? সেটা কি জরুরি? জরুরি না। বাদ দিন, এখন বলুন আর কি বলবেন। ঘোড়ার ডিম, চুপ করে থাকেন আপনি। ওদিকে শাহনাজ বেগম মেয়ের কাছে এসে বলল, কি রে জিনিয়া, কি হয়েছে? এমন রেগে আছিস কেন? জিনিয়া কোনো কথা না বলে সোজা উঠে গেল। মেয়েকে এমনভাবে রিয়াক্ট করতে দেখে সে অবাক হয়ে বলল, কি হলো মেয়েটার? কি যে হয় এর? কখন কি হয় কে জানে? আমাকে কখনো বলেও না কিছু। পারি না আমি এই মেয়েটাকে নিয়ে। এদিকে রাফিকে চুপ করে বসে থাকতে দেখে নিধি বলল, চুপ করে আছেন কেন? আপনি তো বললেন। বাহ বাহ, এই কথাটা তো বেশ মানালেন। আচ্ছা, আপনি এমন বিরসক কেন? কে জানে। আপনাকে না কোনো মেয়ে বিয়ে করবে না, আনরোমান্টিক মানুষ একটা। আচ্ছা, রাগ বাদ দিয়ে বলুন এখন আমরা উপরে যাই। জানি না। যদি কেউ অন্য কিছু ভাববে। আমি শুধু শুধু বিপদে পড়তে চাই না। সমস্যা নেই, দরকার হলে আমাকে বিয়ে করে নিন। আমি কি দেখতে খারাপ নাকি? আমাকে মানবে না আপনার সাথে? এমন কথায় রাফি অবাক হয়ে তাকিয়ে আছে নিধির দিকে। কি বলবে বুঝতে পারছে না। রাফি নিধির দিক থেকে মুখ ফুরিয়ে সামনে তাকিয়ে যেই কিছু বলতে যাবে অমনি এক লাফে দাঁড়িয়ে গেল রাফি। রাফিকে এভাবে দাঁড়িয়ে যেতে দেখে নিধি কিছু বুঝতে পারল না। রাফিকে সামনের দিকে তাকিয়ে থাকতে দেখে নিধিও তাকালো। দেখলো সিঁড়ির সামনে জিনিয়া দাঁড়িয়ে আছে। জিনিয়াকে দেখে নিধিও উঠে গেল। যাওয়ার আগে রাফিকে আস্তে করে বলে গেল কাল কথা হবে, কাল যেন এমন বাহানা দেখাবেন না। রাফিকে এ কথা বলে নিধি চলে গেল। রাফি সোজাই দাঁড়িয়ে আছে, ভয়ে যেন পা কাঁপছে। জিনিয়ার দুই হাত মুঠ করে আস্তে আস্তে রাফির দিকে এগিয়ে আসতে লাগলো। জিনিয়ার মুখ দেখে রাফি আবারও ভয় পেয়ে গেল। এমন রাগী চেহারা হয়তো এর আগে দেখেনি। রাফি টমেটোর মতো লাল হয়ে আছে, যেন টোকা দিলে ঝরঝর করে রক্ত পড়বে। জিনিয়া রাফির সামনে এসে দাঁড়িয়ে রাফির দিকে তাকিয়ে আছে। রাফির একদম মুখের কাছে মুখ এনে জিনিয়া রাফির দিকে তাকিয়ে আছে। রাফি ভয়ে বসে পড়ল। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না রাফি। জিনিয়া আচমকাই বসা অবস্থায় রাফিকে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। রাফি গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। এবারে থাপ্পড়টা একটু জোরেই লাগলো মনে হচ্ছে। রাফি জিনিয়ার দিকে তাকিয়ে কিছু বলার সাহস পাচ্ছে না। হঠাৎ কি হলো জিনিয়া ম্যামের সেটাই তো বুঝতে পারছি না। রাফি তারপরেও আমতা আমতা করে বলল, ম্যাম, আপনার কি হয়েছে? এই কথা বলতেই আর এক গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল জিনিয়া। এবার দুগালে হাত দিয়ে রাফি অসহায়ের মতো বসে আছে। জিনিয়ার আগে ফোঁস করে চলছে। দোতলা থেকে মিলিরা লুকিয়ে এসব দেখে চলেছে। শিখা বলল, এই মিলি, কি হচ্ছে রে? আপু তো থাপ্পড়ের লাইন লাগিয়ে দেবে মনে হয়। চুপচাপ দেখে যাক। আমার তো কাহিনী সুবিধার লাগছে না। এবার একটু একটু মাথায় আসছে মনে হয়। কি কথা আমাদের বল। পরে বলছি, নে এবার চল এখান থেকে। যা বোঝার বুঝে গেছি। এবার আপু আমাদের দেখে নিলে রাফি ভাইয়ের জায়গায় আমরা থাকবো কিন্তু। চল কেটে পড়। মিলিরা চলে গেল। জিনিয়ার রাগ যেন কমছেই না। রাফির কলার ধরে রাফিকে দাঁড় করিয়ে চিল্লিয়ে বলল, এত বড় সাহস তোর হয় কি করে? বাসায় লোকজন সবাই ওদের দিকেই তাকিয়ে আছে। তবে ভাগ্য ভালো বাসার মেন সব লোক ছাদে। রাফি আশেপাশে দেখে বলল, আপনারা কি দেখছেন? যার যার কাজে যান। এখানে সার্কাস হচ্ছে নাকি? জিনিয়া কলার ধরে ঝাঁকি দিয়ে বলল, ওদিকে কি? ওদিকে কি? এদিকে আমার দিকে তাকা। ম্যাম, শান্ত হন আগে, সবাই দেখছে। স্টপ! হারামি কোথাকার। মেয়েদের সাথে কি করছিলি ওর সাথে? এত বড় সাহস কি করে হয় তোর? রাফি মনে মনে বলল, আচ্ছা এই ব্যাপার। যা ভেবেছিলাম তাই হলো, কিন্তু আসল লোকের হাতে পড়লাম। এবার বাঁচা আমার মুশকিল। থাপ্পড় আরও হালিখানেক খেতে পারি, যা রাগ দেখছি মুখে। জিনিয়া রেগে বলল, করে আছিস কেন? আনসার মি। ম্যাম, আমার কি দোষ? আমাকে জোর করে নিয়ে আসছে। আমি অনেকবার বানা করেছি। ওই তুই কচি খুকি যে তোকে জোর করে নিয়ে আসবে? আমাকে পাগল পেয়েছিস গাধা আমি? সরি ম্যাম। সরি বললে সব হয়ে গেল? তাহলে আচ্ছা নিন, দরকার হলে আরও কয়েকটা মেরে নিন। বলা দেরি তো মারা দেরি না। ঠাস
রাফির গালে হাত দিয়ে মনে মনে বলল, এটা কোনো কথা? বললাম বলে মেরে দিল, একটু দয়া মায়া নাই নাকি? এমনিতেই দুইটাকে অবস্থা নাজেহাল, এখন তো গালটা টনটন করতেছে। রাফি আমতা আমতা করে বলল, সত্যি সত্যি মানলেন? তো আদর করব, ইচ্ছে হচ্ছে থাপড়িয়ে তোর গালের নকশা পাল্টে ফেলি। ম্যাম সত্যি? তোর সত্যির কপালে মনে হচ্ছে আমি গুলি করি। রাফিকে ছেড়ে জিনিয়া বলল। জিনিয়া রাফিকে ছেড়ে রাগে একবার এদিকে হাঁটছে আবার ওদিকে। রাফি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রাফি মনে মনে বলল, গাল মনে হয় বাঁকা হয়ে গেছে, ব্যথায় কিছু বোঝাও যাচ্ছে না। আহারে মাইয়ারে, কোন বিপদে ফেলে গেল আমাকে। এখন আমি এই বিপদ থেকে আজ বাঁচলে হয়। জিনিয়ার আগে কণ্ঠে এসে বলল, কি কি কথা বলছিলেন? কিছু না। দেখুন মাথা খারাপ হয়ে আছে, ইচ্ছে হচ্ছে আরো দুটো কষে মারি। কথাটা শুনে রাফি এক লাফে সরে গালে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। জিনিয়া বলল, কি হলো? কিছু না, আমার গাল আর লোড নিতে পারবে না, এমনিতেই ফুলে ইয়ে হয়ে গেছে। ওই আপনাকে কি বলছি আমি? কথা বলছিলেন? সত্যি আমার কোনো দোষ নেই, মেয়েটাই আমাকে জোর করে নিয়ে আসছে। আমি বারবার চলে যেতে চাইছিলাম, যেতেই দেয়নি। জিনিয়া কিছু না বলে রাগে চোখে তাকিয়ে আছে, যেন আগুনের তাপে চারদিক গরম হয়ে উঠছে। রাফি হঠাৎ খেয়াল করলো এমন নীরব ভয়ানক চেহারায় এক ভয়ানক মায়া কাজ করছে। এই রাগী মুখটা লাল রঙের রক্তবর্ণ ফুলের মতো যেন ফুটে উঠেছে। গালে হাত দিয়ে রাফির এই মায়াময় মুখটা দেখে চলেছে। জিনিয়া রাফির কাছে এসে রেগে বলল, হোয়াট? কি দেখছেন? হ্যাঁ বলছি হাঁ করে তাকিয়ে কি দেখছেন? আপনাকে। জিনিয়া অবাক হয়ে বলল, আমাকে কি দেখছেন? আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে, আপনি রাগলেও না আপনাকে আরো বেশি সুন্দর লাগে। কথাটা শুনে জিনিয়া যেন 440 ভোল্টের শক খেলো। জিনিয়ার রাগ যেন মুহূর্তের মাঝে গায়েব হয়ে গেল। রাগী লাল মুখটায় আচমকা লজ্জার লাল আভা ছেয়ে পড়েছে। জিনিয়া মনে মনে বলল, কি বলছেন? কি বলছে? সুন্দর? আমাকে সুন্দর লাগছে? জিনিয়া লজ্জায় লাল হয়ে উঠল মুহূর্তের মাঝে। মুখ ঘুরিয়ে বিড়বিড় করে বলল, আর আমি মেয়েদের সাথে এখানে বসে প্রেমালাপ চালাচ্ছিল, এখন আবার আমাকে এসব বলছে, তাও আবার এই কথা আমার মুখের ওপর বলল। কেমন যেন লাগছে হনুমানটার কথায়। বুকের ভেতর ধুকধুক করছে কেন এত। রাগটাও হচ্ছে না। আর পাগল নাকি এমন কথা কেউ এভাবে বলে? আর আমি ওর বস না? সাহস কত বড় আমাকে এসব বলে। কিন্তু তাও আমার রাগ হচ্ছে না। লজ্জা লাগছে কেন এত? কি হচ্ছে? এমন হচ্ছে মনে হচ্ছে পালিয়ে যাই এখান থেকে। এদিকে রাফি চমকে উঠে মনে মনে বলল, এই রে, এ কি বলে ফেললাম আবার। মায়ার বসে মুখ থেকে মনের কথা বেরিয়ে গেল রে। নাও, এবার আমার মনে হয় আর বাঁচা হলো না। এবার ওপরের টিকিট কনফার্ম। রাফি আমতা আমতা করে বলল, ম্যাম। জিনিয়া ওভাবেই বলল। কি হয়েছে? রাফি একটু অবাক হলো। ম্যামের কণ্ঠ হঠাৎ নরম নরম লাগছে কেন? রাগ কি কমলো নাকি? কিন্তু এই অসম্ভব কাজ হলো কি করে? আজব ঘটনা তো। রাফি বলল, ম্যাম আপনার উপরে যাওয়া উচিত, সবাই আপনাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করবে। জিনিয়া রাফির দিকে তাকিয়ে রাফির সামনে এসে বলল, একটা কথা মাথায় ঢুকিয়ে রাখবেন, যদি কখনো কোনো মেয়ের সাথে আর এমন কথা বলতে দেখেছি তাহলে এর পরিণাম আরো ভয়ানক হবে। এ আর বলতে, আর জীবনে এ কাজ করার সাহস আছে নাকি? নো টেনশন, কথা তো দূরের কথা, ছায়াও পারাবো না। আরেকটা কথা, জি। ওই মেয়ের আশেপাশে যেন না দেখি আর। ওকে। জিনিয়া রাফির মুখের দিকে তাকিয়ে দেখলো এখনো রাফি হাত দিয়ে আছে মুখে, বেশ ফুলে গেছে। জিনিয়া নিজের হাতের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমার হাতটাই তো ঝিনঝিন করছে। রাগের মাথায় মনে হয় একটু বেশি জোরে মেরে বসেছি। বেশ করেছি, হারামি এখানে এসে ইটিসপিটি শুরু করেছে। আমার বিয়ে হয়ে অন্য মেয়ের সাথে এসব ধান্দা, বান্দর একটা। এদিকে মিলি সহ সবাই বসে সামনের গানের আয়োজনে মেতে উঠেছে। মিলি খেয়াল করলো সিয়া মাঝে মাঝে সামনের দিকে কয়েকটা মেয়ের দিকে বারবার তাকিয়ে চলেছে। এটা দেখে মিলির আচমকা রাগ হয়ে গেল, কিন্তু এত লোকের মাঝে কিভাবে কিছু বলবে? মনে মনে বলল, ইচ্ছে হচ্ছে হারমিটাকে জিনিয়াপুর মতো কয়েকটা বসিয়ে দিই,
পাশে শিখা আর আফরিনের চোখ এড়ায়নি মিলির এই অপরিস্থিতি। ওরা হেসে বলল, কি রে, জ্বলছে? কি জ্বলবে? কি আর জ্বলবে, মনে হয় কারো মন জ্বলার গন্ধ পাচ্ছি। কার? বাবা, দেখেছিস শিখা কেমন না জানার ভান করছে? আমরা বুঝি না মনে হয়। কিছু করো, না হলে দেখবে হাত থেকে কবে চলে যাবে। এখনো সময় আছে। হ্যাঁ, ওই দেখ মেয়েদের দিকে কেমন তাকাচ্ছে। মেয়েগুলো কম না, দেখ দেখ। মিলি শুধু তাকিয়ে আছে, মনে মনে খুব রেগে আছে মিলি, সবাই বুঝতে পারে। কিন্তু আজ পর্যন্ত এই গাধাটা কিছু বুঝতে পারল না। মিলি উঠে শিখার পাশে গিয়ে বসল। পাশের সোফায় সিয়াম বসে আছে। মিলি সিয়ামকে ডেকে বলল, এই যে নায়ক মশাই, দেখা হয়েছে? সিয়াম মিলির দিকে তাকিয়ে হেসে বলল, কি রে, কি হলো? কি রে, তোর মুখ এমন গোমরা হয়ে আছে কেন? তোর জানা লাগবে না, তা দেখা হয়েছে। কি? ওই যে রমণী, যা এতক্ষণ চোখ খুলে দেখছিস। ধুর, কি যে বলিস। তবে দেখ, সুন্দর আছে কিন্তু মনে হয় একটা লাইন হবে, বুঝলি? মিলি কথাটা শুনে আরও রেগে গেল। সিয়ামের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আস্তে করে বলল, সিয়াম, মার খাবি তুই। কেন? জানি না, কিন্তু তুই আমার হাতে মার খাবি, হারাবি কোথাকার। আরে কি হয়েছে, বলবি তো? ঘোড়ার ডিম হয়েছে, কথা বলবি না আমার সাথে, হারামি একটা। মিলি রেগে উঠে গেল। এদিকে সিয়াম তো অবাক। হলো কি মিলি, হঠাৎ এসে রাগ দেখিয়ে চলে গেল? কিছু না বললে বুঝবে কি করে? মেয়েদের এই অর্ধেক কথা কে বুঝতে পারবে ভাই? এদিকে মন্ত্রীর সাথে কন্ট্যাক্ট করা লোকগুলো বিয়ে বাড়ি থেকে কিছু দূরে এসে গাড়ি থেকে নেমে একটা জায়গায় বসে আছে, পুরনো কারখানা টাইপের মতো। সামনে চেয়ারে বসে মদের গ্লাস হাতে গ্রুপের বস বলল, কি খবর ওইদিকে? বস, পুরো বাসার চারদিকে পুলিশের পাহারা, ওখানে এভাবে যাওয়া যাবে না। তাহলে আমাদের বাইরে অপেক্ষা করতে হবে, কিন্তু হাতে সময় কম, অন্য পথ বের করা লাগবে। তাহলে কি করব বস? পুরো এলাকায় কারেন্ট নাই করতে হবে, অন্ধকারে কাজ সেরে ফেলতে হবে। কিন্তু কিভাবে? জেনারেটর আছে, সেগুলো চালু হয়ে যাবে। কিছু সময় তো লাগবে। কারেন্ট চলে গেলে কিছু লোক ভিতরে ঢুকে জেনারেটরের দিকটা সামলাবে, ততক্ষণে মেয়েটাকে গায়েব করে দিবি। বস, প্ল্যান লিক্সলি হলেও মন্দ না। ওকে, রেডি হয়ে নে, সবাই চল। এদিকে এখনও রাফি আর জিনিয়া বাইরেই সোফায় বসে আছে। বাসায় একজন কাজের লোক একটা মেডিসিনের বক্স কিনে জিনিয়াকে দিল। জিনিয়া লোকটাকে চলে যেতে বলল। রাফি এটা দেখে মনে মনে বলল, কি মেয়েটা, এই মারে আবার এই মলম লাগায়, যখন খুশি রাগ দেখায়, আবার যখন খুশি ভালো হয়ে যায়। আমি না পাগল হয়ে গেছি, না হলে খুব জলদি পাগল হয়ে যাব। আমার মতো এই ছোট্ট বালক আর নিতে পারছে না এই প্রেশার। জিনিয়া বক্স থেকে একটা স্প্রে বের করে বলল, দেখি এদিকে মুখটা আনন্দ। রাফি সেটা না করে হাত বাড়িয়ে বলল, আমাকে দিন, আমি নিয়ে নেব। বললাম না এদিকে আসতে। আপনি উপরে যান, আমি এসব লাগিয়ে নেব। সামান্য কাজ, তাছাড়া সামান্য পিয়ে আমি। শুধু শুধু আপনি কেন? মনে হয় থাপ্পড় কম হয়ে গেছে। রাফি মনে মনে বলল, বলে কি, এরপরেও কম হয়েছে? বলি, মানুষ দিনে তো মনে হয় এতগুলো ভাতও খায় না যতগুলো আমি থাপ্পড় খাই। বলে কি না কম হয়ে গেছে, কেউ আমারে একটু বিষ দে, 2-3 দিনের জন্য মরে যাই। রাফি মুখটা কাছে এনে আস্তে করে বলল, ম্যাম, আমি করে নিতাম। জিনিয়া কিছু বলল না। রাফির গালের দিকে তাকিয়ে দেখলো বেশ ফুলে গেছে। জিনিয়া মনে মনে বলল, মাথা গরম করে ফেলে আমার। কি দরকার ছিল মেয়েদের সাথে কথা বলার? কিন্তু আমার এত রাগ হলো কেন, সেটাই তো মাথায় আসছে না। না, রাগ তো হবেই, আমার বিয়ে, অন্য মেয়ের সাথে তো কথা বলতে পারে না। জিনিয়া স্প্রেটা হালকা মেরে ওষুধ লাগিয়ে দিল। রাফি জিনিয়ার দিকে এক পলকেই তাকিয়ে আছে। এমন সুন্দরীকে এত কাছ থেকে দেখার সৌভাগ্য কবার হয়? তাই সুযোগকে কাজে লাগানোই শ্রেয়। তবে এই সৌন্দর্য এত মায়াময় যে না যাইতেও হারিয়ে যাওয়ার অতি সামান্য বিষয়। জিনিয়া হঠাৎ খেয়াল করলো রাফি ওর দিকেই তাকিয়ে আছে। এটা দেখে জিনিয়া নার্ভাস হয়ে গেল। জিনিয়া খেয়াল করলো রাফির খুব কাছেইও। মনের ভেতরে অজানা স্রোতের বেগ যেন উল্টো ধারায় চলা শুরু করে দিয়েছে। ফর্সা মুখ লাল রঙের লজ্জা চাদর যেন ঢেকে গেছে। রাফি মনে মনে বলল, এই যে আবারও ম্যামের গালটা লাল টকটকে হয়ে উঠছে। না না, এমন সুন্দরী মেয়ের এই রূপের উপর আবার এমন মায়া ভর করলে আমি কি করে ঠিক থাকি?
ম্যামের এই নরম গালটা না একবার যদি ছুঁতে পারতাম, একবার যদি অনুভব করতে পারতাম এই লাল টসটসে গালের উষ্ণতা, মনে হয় 1000টা বছর তাতেই পার করে দেওয়া যেত। সামনে এমন পরীর মতো একটা মেয়ে বসে থাকা সত্ত্বেও একে ছুঁয়ে দেখার ক্ষমতা আমার নেই। হাত বাড়ালেই ধরতে পারি, কিন্তু সে সাহসটা আমার নেই। এই ব্যথা থেকে আর বড় ব্যথা কি হতে পারে? এমন রাগী মেয়ের হাতটাও যে এমন তুলোর মতো নরম তা আগে বুঝতে পারিনি। ইচ্ছে হচ্ছে ম্যামকে বলি আমার ওষুধের দরকার নেই, আপনার এই নরম হাত দুটি আমার গালে জড়িয়ে রাখুন, আমি এমন 1000টা থাপ্পড় খেতে রাজি আছি। রাফি যেন জিনিয়ার মায়ায় হারিয়ে চলেছে। জিনিয়া রাফির এই অপলক চাহনির বিরুদ্ধে আর থাকতে না পেরে চোখে নামিয়ে নিল। মনে মনে বলল, কি হচ্ছে এসব? বারবার বারবার কেন আমি ওর চোখে চোখ রাখার সাহস পাই না? সামান্য পিয়ে তোর চোখের কাছে আমি কেন পরাজিত হয়ে যাই বারবার? যেন আমার চোখ, আমার সকল ইন্দ্রিয় ওই চোখের কাছে এক নারী রূপী দুর্বল বাচ্চার মতো নিজেকে বিলিয়ে দেয়। এমনটা কেন হয়? কি হচ্ছে এসব? জিনিয়া নিচের দিকে চোখ রেখেই বলল, দেখা হয়েছে নাকি আরও দেখবেন? আগে কখনো আমাকে দেখেননি কি? রাফি চমকে উঠল। এক হাতে দূরে সরে গিয়ে কিছু বলতে যাবে, অমনি কারেন্ট চলে গেল। রাফি বলল, কি হলো এখন? রাফির আর কোনো কথাই শোনা গেল না। জিনিয়াও বসে আছে অন্ধকারে। এদিকে কিছু লোক জেনারেটর অন করতে গেলে দেখলো তার কাটা, সারতে 4-5 মিনিট সময় লাগবে। এদিকে গেটের এক পাশ দিয়ে কিছু লোক অন্ধকারে একজনকে গাড়িতে তুলে নিয়ে গেল। কিছু দূর গেলে একজন বলল, কিরে মেয়েটা এত ভারী কেন? কি খায় রে মেয়েটা? সে তোকে জানা লাগবে না, বসকে কল কর, বল কাজ হয়ে গেছে, কোথায় নিয়ে আসবো। আচ্ছা। আর মেয়েটাকে ভালো করে রেখেছিস তো? হ্যাঁ, পিছনে ডিকিতে রেখেছি, নো সমস্যা, অজ্ঞান হয়ে আছে। আচ্ছা। জিনিয়া মনে মনে বলল। কি হলো, চুপ হয়ে গেলেন কেন? এর মাঝেই কারেন্ট আবার চলে আসলো। জিনিয়ার নজর পড়তেই দেখলো রাফি নাই। জিনিয়া অবাক হয়ে দেখলো সামনে রাফি নেই। রাগে বিড়বিড় করে বলল, হারামি বজ্জাত গেল কোথায়? কেবলই তো এখানে ছিল, কথা বলছিল, হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল? জিনিয়া চারদিকে দেখতে লাগলো। আশেপাশে অনেক লোকজন আছে, তবু রাফিকে দেখা যাচ্ছে না। জিনিয়া উঠে দাঁড়িয়ে চারদিকে ভালোভাবে দেখলো, কিন্তু তবুও রাফিকে কোথাও দেখতে পেল না, যার জন্য আবারও রেগে আগুন হয়ে গেল জিনিয়া। মনে মনে বলল, কথা শেষ না হতেই কোথায় গেল? আজকে একবার পাই ওকে জঙ্গলে নিয়ে বেঁধে রেখে আসবো। হারামি বিয়ে কোথাকার, ইচ্ছে হচ্ছে আরও 2-3টা থাপ্পড় মারি। জিনিয়া রাফিকে খুঁজতে খুঁজতে উপরে চলে গেল। হয়তো উপরে চলে গেছে। বাসার সবাই প্রায় উপরেই। এখানে গান বাজনা নাচ সব আনন্দে অনুষ্ঠানে মেতে। জিনিয়া উপরে আসলে জিনিয়ার আম্মু শাহনাজ বেগম মেয়ের কাছে এসে বলল, এতক্ষণে আসলি? সবাই তোকে খোঁজাখুঁজি করছে এখানে, আমার সাথে আয়। জিনিয়া রাফিকে খুঁজে চলেছে। আম্মুর কথা শুনে বিরক্ত হয়ে বলল, কোথায় যাব? আরে আসবি তো, তোর সঙ্গে একজনের পরিচয় করিয়ে দিই, আয় আমার সাথে। আম্মু পরে করলে হয় না? আমার কাজ আছে এখন। জি। শোন, এটা তোর অফিস না, বিয়ে বাড়ি এসেছি, এখানেও তো কাজ করবি না। চুপচাপ আমার সঙ্গে চল, যখনই দেখো তখনই শুধু কাজ আর কাজ আর কাজ। বলি নিজের দিকে একটু নজর করতে পারিস তো? চারদিকে কত কিছু ঘটে যাচ্ছে, সেদিকে তো কোনো খেয়াল থাকে না তোর। শাহনাজ বেগমের হাত ধরে একপাশে নিয়ে গেল। ওখানে আসতেই একজন মহিলা বলে উঠল, আয় আয় বস, ওই পাশে ভিড়ের মাঝে বলে যায়নি। শাহনাজ বেগম মহিলার পাশে বসে বলল, তোকে দুপুরে বলেছিলাম না, এই হলো আমার বড় মেয়ে জিনিয়া, আর জিনিয়া এই হলো আমার ছেলেবেলার বান্ধবী। তোর মেয়েটা কেন মনে হচ্ছে না? মাশাআল্লাহ, তোর থেকেও বেশি সুন্দর। কেমন আছো মা? জিনিয়া মুচকি হাসি দিয়ে বলল, ভালো আছে, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তোমার মা আর তোমার আব্বুর বিয়ে দেওয়ার পর আমরা চলে যাই। মাত্র কয়েক বছর হলো দেশে ফিরেছি। আমাদের বাসা কিন্তু তোমার মামার বাড়ির পাশেই ছিল।
সেখান থেকেই তোমার মায়ের সঙ্গে আমার বন্ধুত্ব। তবে আমার দেশের না থাকলেও আমার ছেলে বরাবরই দেশে বড় হয়েছে, যার জন্য আমাদের চলে আসতে হলো। মহিলা পাশে তাকিয়ে বলল, এই হলো আমার ছেলে ধ্রুব। ধ্রুব, এই হলো তোমার সায়নাজ আন্টির বড় মেয়ে জিনিয়া। শাহনাজ বেগম বলে উঠল, ধ্রুব বাবা, জি আন্টি। তোমরা বরং নিচে চলে যাও। এখানে আমরা মুরব্বী মানুষ, তোমরা ইয়াং ছেলে পেলে। তোমরা বরং নিচে গিয়ে নিজেদের মতো এনজয় করো, একজন আরেকজনের সঙ্গে পরিচিত হও। জিনিয়া, যাও, ওকে নিয়ে যাও। জিনিয়া না চাইতেও মনে মনে বিরক্ত হয়ে বলল, আসুন। ধ্রুব উঠে জিনিয়ার পেছন পেছন যেতে লাগলো। নিচে এসে ধ্রুব বলল, হাই, আমি ধ্রুব। জিনিয়া, গুড। হ্যাঁ, শুনেছি আপনার নাম। গুড। তো বর্তমানে কি করছেন আপনি? বুঝতেছি। ধ্রুব অবাক হয়ে বলল, খুঁজছেন? কি খুঁজছেন? একটা হনুমানকে। একবার পেলে ওকে চাইনিজ কুড়াল দিয়ে কুচি কুচি করে কেটে চাইনিজ নুডলস বানিয়ে আমি খাবো। ধ্রুব অবাক হয়ে তাকিয়ে আছে। জিনিয়ার কথা যেন মাথা দিয়ে ঢুকছে না ধ্রুবর। মনে হচ্ছে রেগে আছে কারো উপর। ধ্রুব মনে মনে বলল, আন্টির মেয়ে অসম্ভব সুন্দর, এটা মানতেই হয়। ডেঞ্জারাস কিউট, এটাও মানতেই হয়। তবে রাগটাও যে কম না, সেটাও মানতে হয়। তবে লক্ষ্য করার বিষয় হলো, এমন সুন্দরী মেয়ে এটুকু রাগ না থাকলে এই সৌন্দর্যের সম্পূর্ণ প্রকাশ পাবে না। এই রাগটা যেন সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলেছে। এক কথায় আমি তো প্রেমে পড়ে গিয়েছি। এতদিন শুধু জানতাম মিস জিনিয়া একজন বিশিষ্ট বিজনেসম্যান। কখনো ভাবতে পারিনি এভাবে পরিচয় হবে, এত কাছ থেকে দেখতে পাবো। মেয়েটা সব দিক থেকে পারফেক্ট। ধ্রুব বলল, কার উপর রেগে আছেন নাকি? কেন? না মানে, চারিদিকে দেখেই চলেছেন আর রেগেও আছেন। মনে হচ্ছে কার উপর আপনি খুব রেগে আছেন। আমাকে বললে আমিও খুঁজে দিতে পারি। কেন, আপনি কি ডিটেক্ট মেশিন যে বললেই খুঁজে দেবেন? না মানে, হেল্প তো করতে পারি। আমি চেয়েছি। না, তা চাননি তো। মানুষের উপকার করা তো ভালো, তাই না? আমাকে বলুন, আমি খুঁজি। দুজনের সাথে খুঁজলে হয়তো পেয়ে যাব। দুজন একসাথে খুঁজলে হয়তো পেয়ে যাব। তারপর আপনি আপনার রাগ ঝাড়বেন লোকটার উপর, সমস্যা নেই। এতে আপনার সময় বাঁচবে। জিনিয়া ধ্রুবের দিকে তাকিয়ে বলল, এই যে মিস্টার, চুপ করে থাকুন, এমনিতেই মাথা খারাপ হয়ে আছে। জিনিয়াকে এমন সিরিয়াস হতে দেখে ধ্রুব যেন আরও সিরিয়াসভাবে জিনিয়ার প্রেমে পড়ে গেল। জিনিয়ার এই কথা স্টাইলে যেন আলাদা একটা নেশা আছে। ধ্রুব মনে মনে বলল, ওয়াও, চোখ দুটো কি মারাত্মক রকম নেশায় পরিপূর্ণ। ধ্রুব বলল, শান্ত হন। আমার মনে হচ্ছে আপনি যাকে খুঁজছেন সে এখানে নেই। মনে হয় বাসার বাইরে যেতে পারে। গার্ডেন এরিয়া আছে, ওদিকটায় যেতে পারে। চলুন ওদিকটায় দেখি। জিনিয়া কথাটা শুনে আর দাঁড়িয়ে না থেকে সোজা গার্ডেন এরিয়ার দিকে চলে গেল। ধ্রুব জিনিয়ার পেছন পেছন যেতে লাগলো। গার্ডেন এরিয়ায় অনেক খোঁজাখুঁজি করার পরেও রাফিকে কোথাও খুঁজে পেল না জিনিয়া, যার কারণে জিনিয়ার রাগ চরমে উঠে গেল। রাগে লাল হয়ে বেঞ্চে বসে বিড়বিড় করে বলল, হারামি, একবার আমার হাতে আয়, দরজা জানালা বন্ধ করে তোকে পেটাবো আমি। আমাকে এভাবে ইগনোর করার সাহস হয় কি করে তোর, রাফির বাচ্চা রাফি। এদিকে জিনিয়াকে দেখে ধ্রুব বুঝতে পারল জিনিয়ার মাথা চটে গেছে। ধ্রুব সাবধানতার সাথে বলল, নাম্বার থাকলে কল দিয়ে দেখেন। জিনিয়া ধ্রুবের দিকে তাকালো, বলল, তাই তো, কল করে দেখি। ওই ধ্রুব মুচকি হেসে মনে মনে বলল, আজব, মেয়েটার কাছে ফোন থাকলেও ফোন করার কথা মনে নেই। মেয়েটার ভেতর একটা বাচ্চা আমি মন আছে, যে মনটা আমার সেই লেগেছে। এদিকে একটা পুরনো কারখানায় একটা গাড়ি এসে থামলো। দেখতে গেলে এখানে তেমন কোনো কাজ হয় না। হয়তো কয়েক বছর ধরে বন্ধ পড়ে আছে। ভেতরে কয়েকশো লোক বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। মাঝখানে একটা চেয়ারে একটা লোক বসে মদ পান করছে। ওনার সামনে টেবিলের উপর কয়েকটা বন্দুক পড়ে আছে। গাড়ি থেকে একটা লোক নেমে এসে বলল, বস, মেয়েটাকে নিয়ে এসেছি। লোকটা মদের গ্লাস রেখে জোরে হেসে উঠল, বলল, নিয়ে আয়, সামনের চেয়ারে বসা। দেখি মন্ত্রী সাহেব কেন মেয়েটার কথা বলছিল, কি এমন আছে এর মাঝে। নিয়ে আয়। জি বস। এই কে আছিস, গাড়ি থেকে মেয়েটাকে বের করে নিয়ে আয়। 2 মিনিট পর 3-4 জন লোক মিলে রাফিকে ধরে নিয়ে আসলো। একজন লোক বলল, এটা তো মেয়ে না, ছেলে।
সবাই রাফির দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। ওদের বস চেয়ার থেকে উঠে রাফিকে দেখে রেগে বলল, এ কে? মেয়ে কোথায়? লোকটা ভয়ে ভয়ে বলল, কই থেকে আসলো? আমরা তো মেয়েকে এনেছিলাম। গাধার বাচ্চা, মেয়ে হলে এখন ছেলে আসলো কই থেকে? কোন গাধাদের আমি পুষে চলেছি। কিছুক্ষণ ভেবে লোকটা বলল, বস, অন্ধকারে মনে হয় মেয়েটির জায়গায় ছেলেকে নিয়ে এসেছি। এই ছেলেটা মেয়ের সাথেই কথা বলছিল। মেয়েটা পাশেই ছিল, মেয়েটার পাশেই বসা ছিল। আর বিয়ে বাড়ি অনেক লোকজন ছিল, তাড়াহুড়া করতে গিয়ে মেয়েটিকে জায়গায় ছেলেটিকে নিয়ে চলে এসেছি। ভালো করেছ, খুব ভালো করেছ। মনে হচ্ছে এই ভুল করে তোমার পেটে কয়েকটা গুলি ঢুকিয়ে দেই, গাধা একটা। এখন কি বলবো মন্ত্রীকে? বস, আমার মনে হয় এই ছেলেটার মেয়েটার সঙ্গে পরিচয় আছে। দুজনে বসে কথা বলছিল। আমার মনে হয় অত পরিচিত হলে অথবা বয়ফ্রেন্ড হলে আমরা মেয়েটাকে সরাসরি এখানে ডাকতে পারি। এতে আমরা আর রিস্ক নিতে হবে না। ছেলেটার হুঁশ ফেরানোর ব্যবস্থা কর, দেখি বেটা থেকে কিছু জানতে পারি কিনা। ওকে বস। হঠাৎ রাফির ফোনটা বেজে উঠল। একজন ফোন বের করে বলল, বস, ছেলেটার ফোনে এসেছে। কে ফোন করেছে? জানি না, তবে ম্যাম নামে একটা নম্বর থেকে। দেখ কি বলে। ওকে, হ্যালো। ফোন ধরতে ওপাশ থেকে জিনিয়া রেগে বলে উঠল, হারামি, কই তুই? লোকটা কানের কাছ থেকে ফোন সরিয়ে কানে হাত দিয়ে বলল, বস, এটা মেয়ে, মনে হয় খুব রেগে আছে। এত জোরে জোরে কথা বলছিল আমার কানটা ফেটে যাচ্ছিল। মেয়ে? আচ্ছা, এটা ওই মেয়ে না তো? দেখি, এদিকে দে। নিন। হ্যালো, কে বলছেন? জিনিয়া অন্য কণ্ঠ পেয়ে নাম্বারটা আবার দেখলো, বলল, না, এটাই তো নাম্বার। তাহলে রাফির ফোন কার কাছে? জিনিয়া এবার সিরিয়াস হয়ে বলল, কে বলছেন? আপনি কে? এটা রাফির নাম্বার না, এটা রাফির ফোন না। আপনার কাছে কিভাবে গেল? রাফি কি আপনার সাথে? এদিকে ধ্রুব পাশ থেকে বিড়বিড় করে বলল, এই রাফিটা আবার কে? যিনি একটা ছেলেকে খুঁজছিল এতক্ষণ, বয়ফ্রেন্ড নাকি? আন্টিকে বলতে শুনলাম যে জিনিয়ার কোনো বয়ফ্রেন্ড নেই, অফিসের কেউ নাকি? তাছাড়া জিনিয়ার মতো মেয়েকে ডিজার্ভ করার মতো ছেলে কয়টাই বা আছে? আমার মতো ছেলে আছে নাকি? তাছাড়া আমি বর্তমানে সিআইডির একজন প্রথম সারির টপ অফিসার। এটা জানলে তো জিনিয়া এমনিতেই আমাকে লাইক করবে। ধ্রুব এসব ভেবে মুচকি মুচকি হাসতে লাগলো। এদিকে জিনিয়া আবার বলল, রাফি কই? আমার কাছে চেয়ারে বসে আছে। আমার লোকেরা তোকে আনতে গিয়ে ছেলেটাকে নিয়ে এসেছে। ভাবছি এটাকে এখানেই যখন এনেই ফেলেছি, আর বাঁচিয়ে রেখে লাভ কি? উপরে পাঠিয়ে দেই। আমার হাত থেকে আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি। জিনিয়া এক হাত মুঠ করে গম্ভীর গলায় বলল, তোকে একটা কথা বলি। বল। ভয় পেয়েছিস? ছেলেরা ঠিক মাথার উপরে আমার বন্দুকটা খেলা করছে। ওর শরীরে যদি একটা টোকা লাগে তাহলে আমি তোর শরীরের প্রত্যেকটা অঙ্গকে 1000 টুকরো করে নদীতে ভাসিয়ে দিব। তার জন্য তো এখানে তোকে আসতে হবে। জিনিয়া ডেভিল হাসি দিয়ে বলল, শেষ কোনো ইচ্ছে থাকলে পূরণ করে নে। পৃথিবীর যে কোনায় পারিস লুকিয়ে পড়। আমি একবার এসে গেলে এসব করার জন্য 1 সেকেন্ডও সময় পাবি না। আই এম কামিং। আই এম ওয়াটিং, কামিং বেবি। জিনিয়া ফোনটা রেখে বসে পড়ল। পায়ের ওপর পা তুলে বেঞ্চে হেলান দিয়ে আকাশের দিকে মুখ তুলে নিল। ধ্রুব বুঝতে পারল কিছু একটা গোলমাল আছে। ধ্রুব বলল, কি হয়েছে? কোনো সমস্যা? আমি আপনাকে কোনো হেল্প করতে পারি? দরকার নেই। জিনিয়ার সামনে হিরো সাজার এমন সুযোগ ধ্রুব হাতছাড়া করতে চায় না। তাই জিনিয়াকে ইমপ্রেস করার জন্য ধ্রুব একটু ভাব নিয়ে বলল, আমি কিন্তু শুধু ধ্রুবই না, সাথে একজন সিআইডি অফিসার। আপনি বললে আমি আপনার সমস্যা 1 মিনিটেই সলভ করে দিতে পারি। জিনিয়া একটু অবাক হয়ে ধ্রুবের দিকে তাকালো, বলল, সিআইডি অফিসার? ধ্রুব মনে মনে বলল, মনে হয় অবাক হয়ে গেছে। ইয়াস, তার মানে ধীরে ধীরে আমার উপর দুর্বল হয়ে যাচ্ছে এবং এখন আমার প্রতি জিনিয়ার ধারণা বদলাবে। দেখতে হবে না আমি কে। 1000টা মেয়ে আমার পিছনে লাইন দিয়ে পড়ে থাকে। ধ্রুব বলল, কি হয়েছে বলুন? আমার পিএকে কেউ তুলে নিয়ে গেছে। ও আচ্ছা, ওই কি যেন না বললেন, রাফি? ও আপনার পিএ? সমস্যা নেই, চলুন যাওয়া যাক। দরকার নেই। কেন?
আমি একাই পারবো। আরে এটা কিভাবে পারবেন? ওরা কতটা ভয়ানক লোক। তাছাড়া আপনি একা এটা কিভাবে সম্ভব? আপনার যদি কিছু হয়ে যায়? তাছাড়া আমি একজন অফিসার হিসেবে কখনোই আপনাকে একা এভাবে বিপদের মুখে যেতে দিতে পারি না। ঠিক আছে, এতই যখন জেদ করছেন চলুন তাহলে দেখি আপনার সিআইডির লোকেরা কি করতে পারে। চলুন দেখা যাক। নিশ্চয়ই আপনাকে নিরাশ করবে না। লেটস সি। এদিকে রাফিকে পানির ছিটা মেরে হুঁশ ফেরানো হলো। রাফি কিছুক্ষণ এদিক ওদিক দেখে বুঝতে না পেরে বলল, কোথায় আমি? সামনে ওদের বস বন্দুক হাতে বলল। তুমি চাঁদের দেশে। রাফি লোকটার হাতে বন্দুক দেখে চারপাশে তাকালো। ওমা, এখানে সবার হাতেই তো দেখি বন্দুক। রাফি একটা ঢোক গিলে বলল, আমি কি মরে গেছি নাকি প্রসেসিংয়ে আছি? প্রসেসিং এ। তার মানে মরিনি। আমাকে কেন এনেছেন এখানে? চেহারা দেখাতে। চুপ করে বসে থাক, কথা বললে না তোর খুলি উড়িয়ে দেব। না না, বলছি না। রাফি মনে মনে বলল, এ কোথায় ফেসে গেলাম? শালার আমার জীবনটা মনে হয় এই প্যারায় প্যারায় পরিপূর্ণ। ম্যাম, কি কম ছিল, এখন আবার এখানে কি করি এখন? রাফি চুপচাপ বসে আছে। সামনে বউ থাকা লোকটা রাফিকে বলল, তুই কি হোস্টমেটার? রাফি ভয়ে ভয়ে বলল, কেউ না, আমি ওনার কেউ হই না। কেউ না? তাহলে তোকে নিয়ে এত চিন্তা কিসের মেয়েটার? চিন্তা আমাকে নিয়ে? তা একটু হতে পারে। আমি আসলে ওনার বিয়ে তো, তাই হয়তো একটু দয়া মায়া আর কি। সামান্য পিয়ের জন্য এত দরদ মায়া? হ্যাঁ, ভালো ভালো, খুব ভালো। আচ্ছা, আমার হাতটা একটু খুলে দিলে হয় না? কেন? না মানে আমি তো আর এখান থেকে পালিয়ে যেতে আর পারবো না। সবার সাথে বন্দুক। আমি তোর পাগল না যেখান থেকে পালিয়ে যেতে গিয়ে জীবন দিয়ে বসবো। আমি এখানে বসে থাকবো, আমার হাতটা একটু খুলে দিলে একটু ভালো লাগতো আর কি। লোকটা একটা হাসি দিয়ে বলল, এই কে আছিস? বেটার হাতটা খুলে দে, এমনিতেও একটু পরে তো মারাই পড়বে। এদিকে গাড়িতে বসে জিনিয়া নিজে ড্রাইভ করছে। ধ্রুব মনে মনে বলছে, আজকে গাড়ি থেকে ঠিকভাবে নামতে পারলে হয়। যে স্পিডে যাচ্ছে তাতে রেসিংয়ে নাম দিলে জিনিয়ে জিততো। ধ্রুব সিট বেল্টটা শক্ত করে লাগিয়ে নিল। জিনিয়াকে আস্তে আস্তে করে বলল, একটু ধীরে চালান, অ্যাক্সিডেন্ট করবেন তো। চুপ করে বসে থাকুন। আমার সাথে কি আসতে বলেছিল আপনাকে? এখন যখন ভয় লাগে তখন নেমে যান। এতটুকু সময়, এতটুকু সাহস নিয়ে আপনি সিআইডি অফিসার কি করে হলেন? এমন সরাসরি প্রশ্নের আঘাতে ধ্রুব একটু লজ্জা পেল। মুচকি হেসে ধ্রুব বলল, আপনি একটু বেশি চিন্তিত মনে হচ্ছে। চুপ করে বসবেন। ওকে, তবে চিন্তা করার কিছু নেই। ওরা ওকে কিছু করবে না এখনই, কারণ ওদের টার্গেট রাফি না, আপনি। ওরা ওকে টোপ হিসেবে ব্যবহার করছে। আমি আমার লোকদের ইনফর্ম করে দিয়েছি, ওরা ওখানে পৌঁছেও গেছে এতক্ষণে। ওকে। জিনিয়া একটা মোড়ে স্পিডে গাড়ি ঘুরিয়ে সোজা পাশের রাস্তায় গাড়ি ঢুকিয়ে দিল। সামনে একটা বড় পুরনো কারখানা দেখা যাচ্ছে। একটু কাছে আসতেই বাইরে একটা কাঠের গেট লাগানো দেখে জিনিয়া আর থামলো না, ওভাবেই চালিয়ে দিল। ধ্রুব বলল, আরে করছেন কি? আমরা আরামসে ভিতরে যেতে পারি, এত ভাঙচুরে কি দরকার? কে শোনে কার কথা? সব কিছু এক প্রকার ভাঙতে ভাঙতে জিনিয়া গাড়িটা নিয়ে ভেতরে চলে আসলো। ওরা ভেতরে আসতেই ভেতরের সব লোক অ্যালার্ট হয়ে গেল। সবে ওদের দিকে বন্দুক হাতে দাঁড়িয়ে গেল। রাফি বলল, ম্যাম, আমাকে বাঁচাতে সত্যি এসেছে? বাহ, এই না হলো ম্যাম, কিন্তু ম্যামের সাথে ওটাকে মনে হয় এও আমাকে বাঁচাতে এসেছে। কিন্তু কথা হলো, এরা দুজন এই এতজনের থেকে আমাকে বাঁচাবে কি করে? এরা কি আমাকে বাঁচাতে এসেছে নাকি নিজেরা মরতে এসেছে? কিছুই তো বুঝতে পারছি না। জিনিয়াকে দেখে লোকটা হাসতে হাসতে বলল, ওয়েলকাম ওয়েলকাম। এত জলদি আসবে আমি ভাবতেও পারিনি। সামান্য পিয়ের জন্য এখানে একাই চলে এসেছো? সাহস আছে বলতে হবে। ধ্রুব আস্তে আস্তে এগিয়ে এসে বলল, বাবা, এখানে তো অনেক লোক, সবার হাতে আমার গান। আপনি তো অনেক বড় মাপের ডান। এই কে তুই? আমি ওনাকে নিতে এসেছি। ও, দুজন একসাথে? ভালো, খুব ভালো। এসে যখন পড়েছিস তখন দেরি করে কি লাভ? হাতে সময় নেই। বল, দুজনের মধ্যে কে আগে উপরে যাবি? এত তারা কিসের? কেবল তো আসলাম, কথাবার্তা বলি। ইন্টারেস্টিং, বল কি বলবি?
জিনিয়া এগিয়ে এসে রাগী কণ্ঠে বলল। হাতে একদম সময় নেই, আপনি গাড়িতে যান। ধ্রুব খেয়াল করলো জিনিয়ার হাবভাব কেমন ভয়ানক হয়ে গেছে। এতগুলো লোক এখানে, তাও একটা মেয়ে একটুও ভয় পাচ্ছে না। এমন মনে হচ্ছে যেন এই লোকেরা সিংহীর গুহায় ঢুকে পড়েছে, আর সেই সিংহী জিনিয়া। ধ্রুব কি বলবে বুঝতে পারছে না। জিনিয়া আবার বলতে লাগলো, গাড়িতে গিয়ে বসুন। ধ্রুব না চাইতেও গাড়িতে গিয়ে বসলো। গাড়িতে বসার সাথে সাথে ধ্রুবর কাছে কল আসলো। কলটা রিসিভ করে বলল, সবকিছু কি রেডি? স্যার, আমরা অনেক আগে পজিশন নিয়ে রেখেছি। আপনার অর্ডার পেয়ে আমরা কাজ শুরু করি। ওয়েট, এখনো কিছু করার দরকার নেই। ওকে স্যার। আর হ্যাঁ, পুরো ফ্যাক্টরিটার চারপাশ থেকে ঘিরে ফেলো, কেউ যেন পালিয়ে যেতে না পারে। অলরেডি করে ফেলেছি স্যার। গুড। আমি না বলা পর্যন্ত কোনো অ্যাকশন নিও না। ওকে স্যার। জিনিয়া আস্তে করে রাফির দিকে এগিয়ে যেতে লাগলো। জিনিয়া কেমন রাগি মুখ নিয়ে নিজের দিকে এগিয়ে আসতে দেখে রাফির হাত অটোমেটিক গালে চলে গেল। মনে মনে বলল, ম্যাম রেগে গেলে আমার গালের উপর দিয়ে সব ঝড় বয়ে চলে, এখন কি হবে কে জানে। জিনিয়া রাফির কাছে এসে বলল, উঠুন। রাফি দাঁড়িয়ে গেল। জিনিয়াকেই ভালোভাবে দেখে রাফি বুঝতে পারলো জিনিয়া একদম আগুন হয়ে আছে, যেন কেউ টাচ করার সাথে সাথে পুড়ে যাবে। রাফি বলল, আপনি কেন এখানে আসলেন? দেখছেন এখানে কত লোক, সবার হাতে গান, কেন আসলেন আপনি? জিনিয়া কিছু না বলে সরাসরি বলল, ওরা কিছু করেছে আপনার সাথে? না, বসে আছি, কিছু খেতে দিলেও খাওয়া যেত, তাও দেয়নি। গালে হাত দিয়ে রাখছেন কেন? রাফি হাত নামিয়ে বলল, আপনি রাখলে আমার গালের উপর দিয়ে সব রাগ যায় তো, তাই আর কি। মাঝখানে ওদের বস বলে উঠল, কথা শেষ হলো? হাতে সময় নেই। জিনিয়া আর চোখে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আমারও হাতে একদম সময় নেই। রাফি যেন জিনিয়ার এমন কথায় কেঁপে উঠল। জিনিয়ার কথায় আলাদা এক প্রেশার কাজ করছে। জিনিয়া রাফির দিকে তাকাতেই একটা লোক জিনিয়াকে ধরতে এগিয়ে আসলো। জিনিয়াকে যেই ধরতে যাবে অমনি লোকটি মাটিতে পড়ে গেল। রাফি অবাক হয়ে গেল, হলো কি এটা? লোকটা পড়ে গেল, গায়ে রক্ত, মারলো কি? জিনিয়া টেবিল মার্কা হাসি দিয়ে রাফিকে বলল, চলুন। রাফি তো লোকটার দিকে তাকিয়ে আছে, জিনিয়ার কথা কানেই যায়নি। ওদের বস অবাক হয়ে বলল, কি হলো? কার এত বড় সাহস আমার লোককে মারার? জিনিয়া বলল, ভয় করছে? জিনিয়া লোকটার দিকে তাকালো। লোকটা জিনিয়ার মুখ দেখে যেন ভয় পেয়ে গেল। সুন্দর মুখটা কেমন লাল হয়ে আছে, যেন ভয়ানক কোনো রাক্ষস বহু বছর পর জেগে উঠেছে। লোকটা এগিয়ে এসে বলল, কে তুই? জিনিয়া মুচকি হেসে বলল, আমি? এখন অনেক লেট হয়ে গেছে, জেনে লাভ নেই, তোর সময় শেষ। আমার আড্ডায় এসে আমাকে মারার হুমকি, সো ফানি। জিনিয়া মুচকি হেসে এক হাত হালকা উপর তুলে বলল, আমার একটা তুড়ি বাজানোর পর তুই আর তোর এই গ্যাং ফিনিশ। তাই নাকি? বাজা, আমিও দেখি তুই কত জোর। যেমন তোর ইচ্ছা। জিনিয়া একটা তুড়ি বাজাতেই কয়েক সেকেন্ডের মাঝে এখানকার কয়েকশো লোক পাখির মতো মাটিতে পড়তে লাগলো। সামনে ওদের বস ঠিক কপালে একটা বড় ছিদ্র দেখা যাচ্ছে, রক্ত বের হচ্ছে ওখান দিয়ে। জিনিয়া মুচকি হেসে বলল, পিঁপড়ার দল। রাফির চোখ তো কপালে। এদিকে ধ্রুব বুঝতে পারছে না হলোটা কি, কিভাবে কি হলো। চারপাশ থেকে খালি বন্দুকের আওয়াজ শোনা গেল, আর এখানকার সব লোক ফিনিশ। কিভাবে সম্ভব? জিনিয়ার আসল পরিচয় কি? নিশ্চয়ই পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড আছে যা আমি জানি না। কে এই মেয়েটা? আমাকে জানতে হবে। জিনিয়া রাফিকে এসে বলল, আমাদের এখান থেকে চলে যেতে হবে তাড়াতাড়ি, লোকাল পুলিশ যে কোনো সময় চলে আসবে, তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ুন। রাফি হাঁ হয়ে তাকিয়ে আছে, কি বলবে না বলবে কিছুই বুঝতে পারছে না। চোখের সামনে এমন অবিশ্বাস্য কিছু ঘটে গেলে কারি বা কি বলার থাকে। রাফিকে দাঁড়িয়ে থাকতে দেখে জিনিয়া বলল, হাঁ করে তাকিয়ে না থেকে এবার চলেন, হাঁ করে তাকিয়ে থাকার অনেক সময় আছে। হ্যাঁ চলেন। রাফি গাড়ির সামনে উঠতে গেলে জিনিয়া পেছন থেকে বলল, পেছনে বসুন। তাহলে চালাবে কে? হাত পা কাঁপছে যার, সে আবার গাড়ি চালাবে, হনুমান একটা। সরুন। আচ্ছা আপনিই চালান। জিনিয়া সোজা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। কিছু দূর যেতেই ধ্রুব বলল, আপনি না একজন অফিসার, নিজেই খুঁজে দেখুন। ওকে। ধ্রুব মনে মনে বলল, সে তো আমি অবশ্যই দেখব,
এমন কাজ কোনো সাধারণ মানুষের হতে পারে না। নিশ্চয়ের পেছনে অনেক বড় কোনো রহস্য লুকিয়ে আছে। দেখতে দেখতে মার্জেদের বাসা চলে আসলো সবাই। জিনিয়া ধ্রুবকে বলল, আপনি তাহলে যান না। আপনি আসবেন না? না, আমাদের একটু কাজ আছে। ওকে, দেখা হচ্ছে আবার, জলদি আসবেন। রাফি ধ্রুবর দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, ব্যাটার হাবভাব ভালো না, নিশ্চয়ই ম্যামের চেহারা দেখে পাগল হয়ে গেছে, চোখে মুখে সব ফুটে উঠেছে। শালা ফকিন্নি কই থেকে আসলো? জিনিয়া একটানে গাড়িটা নিয়ে চলে আসলো। কিছু দূর আসলে জিনিয়া বলল, মিস্টার রাফি, জি। আজকের কথা যেন মুখ থেকে না বের হয়। হে হে, পাগল নাকি? আমি তো সব ভুলে গেছি। গুড। জিনিয়া গাড়ি থামিয়ে নেমে আসলো। রাফি গাড়িতেই বসে আছে। জিনিয়া সামনে যেতে যেতে বলল, নেমে আসবেন নাকি বরং করে নামিয়ে আনতে হবে? রাফি পেছনে পেছনে নেমে আসলো। সামনে বড় একটা ঝিল, রাতের আকাশের বড় চাঁদটা জলজল করছে ঝিলের পানিতে। জিনিয়া এসে দাঁড়িয়ে আকাশের দিকে মুখ করে বলল, ভয় কেটেছে? রাফি পাশে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, আপনি আছেন তো, ভয় কিসের? জিনিয়া হেসে উঠল। রাফি মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। এমন হাসিতে হাজারো পুরুষ পাগল হয়ে যাবে। এমন মায়াবী হাসিতে শহরে শহরে যুদ্ধ লেগে যাবে। আকাশের চাঁদটা যেন ফিকে ফিকে লাগছে। রাফি এক মনে তাকিয়ে আছে জিনিয়ার মুখের দিকে। এই মুখ ওই চাঁদকেও হার মানাচ্ছে। চুলগুলো বাতাসে এলোমেলো উড়ছে। কানের কাছে ছোট ছোট চুলগুলো যেন লজ্জায় লুকিয়ে পড়েছে। কি মায়াবী এ মুখ! যে দেখবে সেই হারিয়ে যাবে রূপবতীর রূপে। জিনিয়া বুঝতে পারল রাফি ওর দিকেই তাকিয়ে আছে। মনে মনে জিনিয়া বলল, এই ছেলেটাকে নিয়ে কি করব? যখন তখন হাঁ করে তাকিয়ে থাকবে। ও তাকালেই আমার বুকের ভেতর কেমন জানি করে, অস্থির অস্থির লাগে, হার্টবিট বেড়ে যায়, নিঃশ্বাস ঘন হয়ে আসে। না, ডাক্তার দেখাতে হবে, না হলে না, এই রোগটা ক্রমেই বেড়ে চলেছে। দেখেছো এখনো তাকিয়ে আছে বলি আমার কি চেহারা বেড়েছে? জিনিয়া আর না থাকতে পেরে বলল, কি দেখছেন? রাফি মগ্ন হয়েই বলল, আপনাকে। হ্যাঁ, সে তো আমাকে গিলে খাচ্ছেন, তা আমার চেহারায় কি দেখছেন? রাফি চমকে উঠে মনে মনে বলল, এই রে, আবারও মনে হয় হারিয়ে গেছিলাম। বারবার খালি ম্যামের মায়াতে হারিয়ে যায়। আমার কি দোষ এত মায়া যে আমি না চাইতেও হারিয়ে যাই? রাফিকে চুপ থাকতে দেখে জিনিয়া বলল, কি হলো, চুপ করে আছেন যে? না মানে হ্যাঁ, সেই মানেটাই তো জানতে চাইছি, মানেটা কি? কিছু না, এমনি। আচ্ছা ম্যাম, আপনি ওখানে নাকি হঠাৎ এখানে আসলেন যে? কেন, আপনার কি খারাপ লাগছে নাকি ভয় করছে? না, তা না, আসলে ওখানে বিয়ে চলছে আর আপনি হঠাৎ এখানে চলে আসলেন তাই বললাম আর কি। আচ্ছা রাফি সাহেব, একটা কথা বলুন তো, কি কথা ম্যাম? আপনি আমাকে দেখে ভয় পান না কেন? কি? এই কথা শুনে রাফি চুপ করে দাঁড়িয়ে রইল। মনে মনে বলল, এইটা কোনো কথা? এতদিন ম্যামের এই মনে হলো, কিন্তু এমন কেন মনে হলো? রাফি একটু পর বলল, না, আমি পাই তো কি হয়। তাহলে আমাকে দেখার সাহস কি করে হয়? ওইটা আচ্ছা, এবার থেকে আর দরকার নেই, সমস্যা নেই আমার, আমি এমনি বললাম। রাফি অবাক। তার মানে ম্যামকে দেখলেও ম্যাম কিছু বলবে না? বাহ বাহ, আজকে তো সার্টিফিকেট পেয়ে গেলাম। কিন্তু ওই বেটা ধ্রুব না শুভ, তার মতলব তো সুবিধার মনে হচ্ছে না। ম্যামের কাছেও ঘষতে দেওয়া যাবে না। জিনিয়া বলল, চুপ করে গেলেন কেন? এমনি কি করবেন আর? এখানে দাঁড়িয়ে থাকবেন? জায়গাটা ভালো না? ভালো। আচ্ছা রাফি সাহেব, একটা সত্যি কথা বলবেন? কি? সত্যি বলবেন তো? অবশ্যই। কে তাহলে বলুন তো, আমাকে দেখতে কেমন লাগে? আমি কি সুন্দর? আপনি তো আমাকে হাঁ করে দেখেন সব সময়। বলুন তাহলে আপনি কি? কথাটা শুনে রাফি চমকে উঠল। বলে কি ম্যাম? রাফি একটু কেসে উঠল। জিনিয়া মুচকি হেসে বলল, কি হলো বলেন? না মানে আহা বলুন তো, ভয় পাচ্ছেন কেন? ম্যাম আপনি? হ্যাঁ আমি কি? রাফি এবার বড় একটা শ্বাস নিল। সামনের শান্ত ঝিলের দিকে জিনিয়া তাকিয়ে আছে। জিনিয়া মুচকি মুচকি হেসে চলেছে। মনে মনে বলল, এখনো চুপ করে আছে, এমনি সময়টা দেখে হাঁ করে তাকিয়ে থাকে, আর এখন একটু প্রশংসা করতে পারছে না, গাধা একটা। তবে গাধাটার জন্য অনেক চিন্তা হচ্ছিল, কি জন্য যেন বুকের ভেতর অশান্তি কাজ করছিল। এই প্রথমবার আমি একটু ভয় পেয়ে গেছিলাম, তবে এখন সবকিছু শোনা নর্মাল লাগছে। হঠাৎ রাফি বলে উঠল, ম্যাম
এমনিতে তো আমার এসব বলার সাহস নেই, কিন্তু আপনি এত জোর করছেন। হ্যাঁ বলুন। একটা কথা জানেন ম্যাম, পৃথিবীতে অনেক মানুষ আছে, তবে কিছু কিছু মানুষ আছে যারা প্রকৃতির মতো, একদম ঢেলে সাজানো, কোথাও কোনো কমতি নেই, একদম পরিপূর্ণ। আপনি ঠিক সেরকমই একটা মানুষ। সৌন্দর্য বলেন, আপনার গভীর চোখের মায়া বলেন, সমুদ্রের বুকে ঢেউ খেলানোর মতো এই ঘন কালো চুল বলেন, সব কিছু পারফেক্ট। আপনার মায়াবী চাহনি হাজারো পুরুষকে বিনা কারণে যুদ্ধে লিপ্ত করতে বাধ্য। আপনার উপস্থিতি যেন চারপাশের আবহাওয়াকে নিজের আয়ত্তে করে নেয়। আমি জানি না, তবে এটুকু বলতে পারি, আপনার উষ্ণ ঠোঁটের এক চিলতে হাসি যে কোনো পুরুষকে বিনা অস্ত্রে ঘায়েল করতে পারে। সামনের শান্ত ঝিলটা দেখছেন, কেমন এক বিশাল নীরবতা নিয়েও জানান দিচ্ছে তার মহিমা। আপনিও ঠিক তেমনই, আপনার উপস্থিতি এই ঝিলের ন্যায়। রাফি আর একটু এগিয়ে এসে বলল, আকাশের চাঁদটাকে দেখেছেন, কেমন ধরাছোঁয়ার বাইরে, ইচ্ছে করলেও তাকে ছোঁয়া যায় না, দূর থেকে শুধু ওকে উপভোগ করা যায়। রাপি মুচকি এসে বলল, আপনি ওই চাঁদের মতো, আপনাকে দূর থেকে দেখা যায়, কাছ থেকে কজন আর দেখতে পারে। এরপর বেশ কিছুক্ষণ নীরবতায় কেটে গেল। রাফি মনে মনে বলল, মনে যা এসেছে বলে দিয়েছি, আরও অনেক কিছু বলার ছিল, কিন্তু কেন জানি মনের কথাগুলো সাজিয়ে বলা যায় না। ম্যাম কী ভাবছে কে জানে। জিনিয়া মনে মনে হাসছে। পাগল ছেলে একটা, নিজের মনের কথাটাও সাজিয়ে বলতে পারে না। তবে কেন জানি ওর মুখ থেকে কথাগুলো শুনতে ভালো লাগছে, ইচ্ছে হচ্ছে আরও শুনি। কেন জানি তৃপ্তি হচ্ছে না এতটুকু কথায়। হনুমানটা চুপ করে আছে কেন? নীরবতা মনটাকে যেন অস্থির করে তুলছে। আর উনি দাঁড়িয়ে আছে, কিন্তু আমি কেন হঠাৎ করে এসব নিয়ে পড়েছি? কেন আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে? কেন আমি হনুমানটাকে নিয়ে এত ভাবছি? ওর কিছু হয়ে যাওয়ার ভয় আমার মনে কেন আসছিল বারবার? ওফো, সব কিছু এলোমেলো লাগছে। এদিকে রাত গভীর হতে লাগলো। মিলির মামা বাড়িতে তবু যেন রাতকে ঢেকে দেওয়া হয়েছে আলো আর গান বাজনা দিয়ে। সবাই বসে আড্ডা দিচ্ছে। ধ্রুব মায়ের পাশে এসে বসলে ওর মা বলল, কিরে, ফ্রেশ হয়েছিস? হ্যাঁ মা, তোমরা কি করো? এই তো গল্প করছি। জিনিয়ার আম্মু বলে উঠল, বাবা, জিনিয়া কই? জিনিয়া তো বাইরে গেল, একটু বললো একটু পরে আসবে। তুমিও যেতে? না আন্টি, কি যে বলেন। বাদ দাও তো, ওর তো এখানে কোনো অফিসিয়াল কাজ নেই। আসলে ওর এসব অতটা ভালো লাগে না, তাই মনে হয় বাইরে গেছে। তবে জিনিয়া কিন্তু বর্তমানে অনেক বড় একজন মানুষ, অনেক ম্যাচিউরড। লাখ লাখ মানুষ আপনার মেয়ের আন্ডারে কাজ করে। কি বলবো বাবা, সারা দিন এই কাজ আর কাজ। ওর আব্বুর মতো হয়েছে, কাজ ছাড়া কিছু বুঝে না। কতবার বলছি একটা বিয়ে করে নে, কে শোনে কার কথা? সে পথে যাবেই না। আর কোনো ছেলেও মেয়েটাকে আজ পর্যন্ত বিয়ের কথা বলতে পারেনি। আমার মেয়েকে নাকি ভয় পায়। তা তো স্বাভাবিক, জিনিয়ার চাল চলন একটু অন্যরকম, তবে মনটা ভালো। আচ্ছা তাই নাকি? তাহলে আমার মেয়েকে তোমার কেমন লাগে? জিনিয়াকে বলে দেখো রাজি হয় কি না। আমাদের কিন্তু কোনো আপত্তি নেই। ধ্রুব লজ্জায় কিচ্ছু বলতে পারল না। মনে মনে বলল, জিনিয়াকে প্রথম দেখে আমি ওর প্রেমে পড়ে গেছি। ওকে যতই দেখছি ততই ওর মায়াতে জড়িয়ে যাচ্ছি। সত্যি বলতে আমি তো একবার রাজি জিনিয়াকে বিয়ে করতে, কিন্তু জিনিয়াকে মানাতে একটু টাইম লাগবে। জিনিয়ার মা বলল, কি হলো, শরম পাচ্ছ কেন? তুমি জিনিয়াকে পছন্দ করলে আমাদের আপত্তি নেই। কি বলিস ধ্রুবের মা? হ্যাঁ, আমার ছেলের পছন্দ হলে আমাদেরও কোনো আপত্তি নেই। হ্যাঁ। ধ্রুব মুচকি হেসে বলল, আপনারা যা করবেন আমি মেনে নিব, আমার কোনো আপত্তি নেই। এ কথা বলে ও চলে গেল। এটা দেখে সবাই হেসে দিল। জিনিয়ার মা বলল, দুজনকে কিন্তু মানাবে বলিস? হ্যাঁ, জিনিয়া মাকে তো আমার আগে থেকেই পছন্দ। আমার ঘরের বউ হলে আমাদের মেয়ের মতোই থাকবে, তাই ভালো হবে। এদিকে সিয়াম সেই কখন থেকে মিলির সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু মিলি কিছুতেই কথা শুনছে না, সিয়ামকে ইগনোর করে চলেছে। সিয়াম এক প্রকার রেগে বলল, কি হয়েছে তোর? আমাকে বলবি তো? বললাম না কথা বলবি না আমার সাথে, যা এখান থেকে। আচ্ছা, কিছু না বললে আমি বুঝাবো কি করে?
আমি কিছু করলে আমাকে বলবি তো? তুই না কিছুই বুঝবি না, তোকে বলেও লাভ নেই, আমি চলে যাচ্ছি। মিলি উঠে চলে গেল। সিয়াম তাকিয়ে বলল, কি হয়েছে এর? এমন করছে কেন? কি করলাম আবার আমি? সিয়ামকে একা বসে থাকতে দেখে আফরিন এসে বলল, কিরে এখানে একা বসে আছিস কেন? খাবার খেয়েছিস? না, আরে খাবার জন্য মিলিকে ডাকতে আসলাম। সে এদিকে রেগে আছে, কিছু বলছেও না। কি হয়েছে ওর বলো তো? আফরিন মুচকি এসে বলল, আসলে তুই গাধা। আবার তুই বলছিস? তো বলবো না? এতদিনও এটা বুঝতে পারলি না যে মিলি তোকে পছন্দ করে? সিয়াম কথাটা শুনে অবাক হয়ে গেল। আফরিন বলল, চোখ বড় বড় করে তাকিয়ে লাভ নেই, এটাই সত্যি। ওর সামনে অন্য মেয়েকে দেখেছিস, তাই তোর উপর রেগে আছে। মানে মানে কি বলছিস? মিলি আমাকে? ধুর, কি বলিস এইসব? আফরিন মুচকি এসে উঠে যেতে যেতে বলল, যা, এবার দেখ কি করতে পারিস। সবটা তো বলে দিলাম, এবার সবটা তোর নিজের হাতে। আমি খেতে গেলাম। সিয়াম মাথায় হাত দিয়ে বসে আছে। আরফিন কি বলে গেল? মিলি আমাকে পছন্দ করে? কিভাবে সম্ভব? আর জিনি আপু জানতে পারলে আমি তো শেষ। কি আবল তাবল বকে গেল আরফিন। মিলির কাছে শুনতে হবে। হ্যাঁ, ক্লিয়ার হতে হবে। কি টেনশন আবার আসলো। সিয়াম উঠে মিলির খোঁজে চলে গেল। এদিকে জিনিয়া রাফির দিকে তাকিয়ে বলল, এদিকে আসুন। কেন? ভয় লাগছে? না তা না, আপনি না ম্যাম কেমন হয়ে গেছেন? কেমন? না মানে আগের মতো রাগী মনে হয় না এখন, কেমন যেন মিষ্টি মিষ্টি কথা বলেন। জিনিয়া ভ্রু কুচকে বলল, কি বললেন? আমি রাগী? না মানে তা না। না মানে এসব বাদ দিয়ে সরাসরি কথা বলতে পারেন না? তাহলে আমি রাগী হুম? সরি ম্যাম, সরি। জিনিয়া রেগে বলল, এদিকে আসুন। রাফি কাছে আসতে জিনিয়া রাফির গলা থেকে রক্ত মুছে বলল, আপনার ফ্রেশ হওয়ার দরকার। ও হ্যাঁ, চলুন বাসায় যাই। না এখন না, ক্ষুধা লাগছে, রেস্টুরেন্টে চলুন। এখন না, একদম না, চল। জিনিয়া গাড়ির দিকে যেতে যাবে অমনি পড়ে যেতে লাগলো। রাফি মুহূর্তের মাঝে জিনিয়াকে ধরে ফেললো। জিনিয়াকে টান দিয়ে ওপরে ওঠাতেই জিনিয়া তাল সামলাতে না পেরে রাফির গায়ের উপর পড়ে গেল, যার কারণে রাফি নিজেও আর নিজেকে সামলাতে না পেরে নিচে পড়ে গেল জিনিয়াকে নিয়ে। কিন্তু দুজন একসাথে পড়াতে আচমকা জিনিয়ার ঠোঁটটা রাফির ঠোঁটে স্পর্শ করে বসেছে। রাফি তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। জিনিয়া মনে মনে বলল, জিনিয়া অবাক হয়ে মনে মনে বলল, এটা কি হলো? কিস? আমার ফার্স্ট কিস। জিনিয়া রাফির গায়ের উপর পড়ে আছে আর রাফির দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। রাফি নিজেও অবাক, হঠাৎ এমন ঘটনা ঘটে যাবে কে জানতো। রাফি মনে মনে বলল, বলুন ম্যামের ঠোঁট কি নরম, উষ্ণ এ ছোঁয়া, এমন ফিলিংস যেন স্বর্গীয় সুখ দেয় মনে। রাফি জিনিয়ার চোখের দিকে তাকিয়ে আছে। দুজন দুজনের চোখে তাকিয়ে নিজের মতো করে ভেবে চলেছে। দুজনের এত কাছাকাছি যে একজনের নিঃশ্বাস অন্যজনের মুখে গিয়ে আঘাত করছে। রাফির এক হাত জিনিয়ার নরম কোমরে, জিনিয়ার দুই হাত দিয়ে রাফির বুকে নিজেকে সামলাতে ব্যস্ত। রাফির যেন কোনো হুঁশ নেই। জিনিয়া মনে মনে বলল, কেমন জানি লাগছে, কি যেন একটা নেশা নেশা লাগছে। রাফির ঠোঁটকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে, ওর চাপদাড়িতে আঙুল বোলাতে ইচ্ছে করছে। জিনিয়া পরক্ষণেই ভাবলো, ধুর কি ভাবছি আমি এগুলো? কি হয়েছে আমার? আমি না দিন দিন নিজেই নিজেকে চিনতে পারছি না। এই হনুমানটার সাথে থাকলে আমার সব কিছু ওলট পালট হয়ে যায়। রাফি জিনিয়ার মুখের দিকে তাকিয়ে ভাবছে, কি মায়াবী চেহারা, যেন টলটল করছে গাল দুটো, তীক্ষ্ণ চোখ আর উষ্ণ ঠোঁট। এত কাছ থেকে দেখে নিজেকে আটকানো অসম্ভব হয়ে পড়ছে। এদিকে এক হাত যে জিনিয়ার কোমরে, তার দিকে রাফির খেয়াল নাই। রাফি আনমনেই জিনিয়ার কোমরে হালকা চাপ দিল। জিনিয়া আচমকা এক আলাদা অনুভূতিতে শিওরে উঠল। ঠোঁটে কামড় দিয়ে রাফির দিকে তাকিয়ে মনে মনে বলল, কি করছে ও? বজ্জাটার এত বড় সাহস! এ কেমন ফিলিংস ছিল? আমার গায়ে যেন কেউ কারেন্ট ছেড়ে দিয়েছিল। জিনিয়া আর থাকতে না পেরে এক লাফে উঠে গেল। রাফির দিকে না তাকিয়ে সোজা গাড়িতে গিয়ে বসলো জিনিয়া। রাফি এখনও পড়ে আছে। জিনিয়া চলে গেলে রাফি নিজেকে সামলে বলল, কি হচ্ছে এসব? আমার মাথা কি পুরাই খারাপ হয়ে গেল নাকি? ম্যাডাম কাছে থাকলে আমার যেন কি হয়ে যায়, কেমন জানি আমি নেশায় আসক্ত হয়ে যাই। মাত্র ঘটে যাওয়া ঘটনাটাই মনে হয় ম্যাম রেগে গেছে। আমি কি করব? আমিও তো ছেলে মানুষ, আমারও
দুর্বলতা আছে। আমি তো কোনো মহাপুরুষ না। এমন সুন্দরী মেয়ে কাছে আসলে নিজেকে কতবার আটকানো যায়। রাফি নিজের চুলে হাত দিয়ে বলল, না, তারপরেও আমাকে কন্ট্রোল করতে হবে। এভাবে নিজেকে আর আসক্ত করা যাবে না। ম্যাম আমার বস, আমি উল্টাপাল্টা কি করে ভাবছি। আর এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, তাছাড়া কিছু না। রাফি উঠে এসে গাড়িতে বসে পড়ল। কোনো কথা না বলে সোজা একটা রেস্টুরেন্টের দিকে চলে গেল রাফি। এদিকে রুদ্র কলে 3-4 জন অফিসারদের সাথে কথা বলছে, আজকের ঘটনাটা নিয়ে আলোচনা করছে। একজন বলল, তাহলে আজকে এসব হয়েছে, আমরা টিম পাঠিয়ে দেই। ধ্রুব বলল,